আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি প্রজন্ম টেলিভিশনের প্রাইম নিউজে। সাথে আছে আমি তানজিলা টুইঙ্কেল। শুরুতেই থাকছে গোল্ডেন এজ হোম কেয়ার সংবাদ শিরোনাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের পর যে বার্তা দিলেন শেখ হাসিনা। শেখ হাসিনাকে ফেরত দেবে কিনা জানালেন ভারতীয় অধ্যাপক। খরা কাটাতে কৃত্রিম বৃষ্টি ঝরানোর চেষ্টা ইরানের। আর কিছু ভোট হলেই মিস ইউনিভার্সে প্রথম হবে বাংলাদেশের মিথিলা। বিপিএল থেকে নাম প্রত্যাহার করে নিলেন তামিম। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। 24 জুলাই আগস্টে গণ অভ্যুত্থান দমনে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণা করা হয়েছে আজ। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই রায় ঘোষণার আগে তার সমর্থকদের উদ্দেশ্যে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির বরাতে এক অডিও বার্তা আওয়ামী লীগ নেত্রী বলেছেন তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা এবং তিনি এই ধরনের রায়ের পরোয়া করেন না। সাবেক এই প্রধানমন্ত্রী দাবি করেন নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার তার দলকে শেষ করে দিতে চায়। ৭৮ বছর বয়সী এই নেত্রী বলেন, এটা এত সহজ নয়। আওয়ামী লীগ তৃণমূল থেকে উঠে এসেছে, ক্ষমতা দখলকারীর পকেট থেকে নয়। ভারতের ঘনিষ্ঠ মিত্র হাসিনা গত বছর তার সরকারের বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ সহিংস হয়ে ওঠার পর দিল্লিতে পালিয়ে যান। পালানোর ঠিক আগে তিনি পদত্যাগ করেন। তার পালানোর পর ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে এবং তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনে। মামলার শুনানিকারী আদালত হাসিনাকে ঢাকায় বিচারে যোগদানের নির্দেশ দেয়, কিন্তু তিনি সমন অমান্য করেন। সমর্থকদের উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানিয়ে এই প্রবীণ নেত্রী বলেছেন, আমি বেঁচে আছি, বেঁচে থাকবো, আবারও মানুষের কল্যাণের জন্য কাজ করব এবং বাংলাদেশের মাটিতেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। তিনি আরো বলেন, তাদের রায় দিতে দাও, আমার কিছু যায় আসে না। আল্লাহ আমাকে জীবন দিয়েছেন, আল্লাহ তা কেড়ে নেবেন, কিন্তু আমি আমার দেশের মানুষের জন্য কাজ করে যাব। আমি আমার বাবা মা ভাই বোনদের হারিয়েছি এবং তারা আমার বাড়ি পুড়িয়ে দিয়েছে। এই ধরনের আদালতের রায় তাকে থামাতে পারবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমি জনগণের সাথে আছি। আমি আমার দলীয় কর্মীদের বলছি, চিন্তা করো না, এটা সময়ের ব্যাপার। আমি জানি তোমরা কষ্ট পাচ্ছ, আমরা এটা ভুলবো না। সবকিছুর হিসাব নেওয়া হবে এবং আমি বিশ্বাস করি আমি সব হিসাব ফিরিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর এর রায়ের পর ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে হস্তান্তর করার জন্য আহ্বান জানিয়েছিল বাংলাদেশ। তবে সেই আহ্বানে অনেকটাই মিলল নাকচের সুর। বিস্তারিত রিপোর্টে। ভারতের জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির দক্ষিণ এশীয় স্টাডিজের বিশেষজ্ঞ অধ্যাপক শ্রীরাধা দত্ত সংবাদ মাধ্যম আল জাজিরাকে বলেছেন, হাসিনার বিরুদ্ধে আদালতের রায় প্রত্যাশিত ছিল, কিন্তু ভারত পলাতক সাবেক বাংলাদেশী প্রধানমন্ত্রীকে হস্তান্তর করবে না। এক প্রতিবেদনে আল জাজিরা বলছে, অধ্যাপক শ্রীরাধা বলেন, কোনো অবস্থাতেই ভারত তাকে প্রত্যর্পণ করবে না। গত 1.5 বছরে আমরা দেখেছি যে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক ভালো অবস্থানে নেই এবং অনেক সময় তা ভঙ্গুরও হয়ে পড়েছে। শেখ হাসিনার মৃত্যুদণ্ড প্রত্যাশিত ছিল বলেও মনে করেন তিনি। শ্রীরাধা দত্তের মতে, আন্তর্জাতিক মানবাধিকার পর্যবেক্ষকরা একমত যে বাংলাদেশের ট্রাইব্যুনালের কার্যক্রম দেশের আইনি ব্যবস্থা অনুসরণ করে পরিচালিত হয়েছে। তিনি বলেন, দেশটির পরিস্থিতি দেখেছে সবাই, সবার আশা ছিল তার বেশ কঠোর বিচার হবে। জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির এই অধ্যাপক আরো বলেন, নিরস্ত্র ছাত্রদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ সম্পর্কে কারো সন্দেহ নেই। প্রধানমন্ত্রী যে সরাসরি গুলি করার নির্দেশ দিয়েছিলেন তার প্রমাণ আছে। তিনি বলেন, আওয়ামী লীগ একটি পাল্টা বর্ণনা তৈরি করার চেষ্টা করবে, কিন্তু বাংলাদেশিদের বিশ্বাস হাসিনা মানবতা বিরোধী অপরাধ করেছেন। প্রসঙ্গত, মানবতা বিরোধী অপরাধের মামলায় সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল হাসিনার মৃত্যুদণ্ড দেন। মামলার 2 নম্বর অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়, তবে 1 নম্বর অভিযোগে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।
ইরান কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরার মুখে পড়েছে। দেশটি এ পরিস্থিতি উত্তরণে কৃত্রিমভাবে বৃষ্টি বর্ষণের কার্যক্রম শুরু করেছে। চলতি পানি বছরের প্রথম ক্লাউড সিডিং ফ্লাইটটি উর্মিয়া হ্রদ অববাহিকায় পরিচালিত হয়েছে। উত্তর পশ্চিমাঞ্চলের উর্মিয়া ইরানের সবচেয়ে বড় লেক হলেও দীর্ঘ খরা ও পানি সংকটে প্রায় সম্পূর্ণ শুকিয়ে বিশাল লবণভূমিতে পরিণত হয়েছে। পূর্ব আজারবাইজান ও পশ্চিম আজারবাইজান প্রদেশেও শিগগিরই একই ধরনের অভিযান চালানো হবে। বিমান থেকে মেঘের মধ্যে সিলভার আয়োডাইড, লবণ বা অন্যান্য কণা ছড়িয়ে বৃষ্টিপাত ঘটানোর প্রযুক্তিকেই ক্লাউড সিডিং বলা হয়। ইরান গত বছর জানিয়েছিল এই প্রযুক্তি তারা নিজস্বভাবে উন্নয়ন করেছে। শনিবার ইরোনা জানিয়েছে ইলাম, কেরমান সহ কুর্দিস্তান, লোরেস্তান সহ পশ্চিমাঞ্চলের কয়েকটি প্রদেশে বৃষ্টি হয়েছে। উত্তর পশ্চিমের পশ্চিম আজারবাইজানেও বৃষ্টিপাত দেখা গেছে। দেশটির আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী এবছর দীর্ঘমেয়াদী গড়ের তুলনায় বৃষ্টিপাত কমেছে প্রায় 89%। এটি ইরানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে শুষ্ক শরৎ মৌসুম। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রথমবারের মতো তেহরান সংলগ্ন আল বোর্স পর্বতমালার তোচাল পাহাড়ে মৌসুমের প্রথম তুষারপাতের দৃশ্য দেখানো হয়েছে। ইরান মূলত শুষ্ক জলবায়ুর দেশ এবং বহু বছর ধরেই সেখানে তীব্র খরা ও তাপপ্রবাহ দেখা যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে অঞ্চলের পরিস্থিতি আরও খারাপ হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের মতে তেহরানে এবছর গত এক শতাব্দীর মধ্যে সবচেয়ে কম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর দেশের অর্ধেক প্রদেশে মাসের পর মাস এক ফোঁটা বৃষ্টিও পড়েনি। ফলে বিভিন্ন প্রদেশে পানি সরবরাহকারী জলাধারগুলোর পানির স্তর নেমেছে রেকর্ড নিম্নে। চলতি মাসের শুরুর দিকে প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান সতর্ক করে বলেন, শীত শুরুর আগে বৃষ্টি না হলে তেহরান পর্যন্ত খালি করতে হতে পারে, যদিও তিনি বিস্তারিত জানাননি। ফিরছি বিনোদনের সংবাদ নিয়ে। মিস ইউনিভার্সের ৭৪তম আসরে বাংলাদেশের হয়ে লড়ছেন মডেল অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। বর্তমানে ভোটিং পর্বে তিনি বিশ্বব্যাপী ১২১ জন প্রতিযোগীর মধ্যে শীর্ষ ২-এ অবস্থান করছেন তিনি। আর অল্প কিছু ভোট পেলেই প্রথম স্থানে চলে আসবে মিস ইউনিভার্স বাংলাদেশ। মুকুট জয়ের লক্ষ্য পূরণে দেশবাসীকে শেষ মুহূর্ত পর্যন্ত ভোট চালু রাখার আহ্বান জানিয়েছেন মিথিলা। থাইল্যান্ড থেকে এক পোস্টে তিনি লিখেছেন, পিপলস চয়েসে আর মাত্র কিছু ভোট হলেই বাংলাদেশ আবারও ফার্স্ট পজিশনে চলে আসবে। তাই সবাই এখন সবকিছুর ভুলে প্লিজ বাংলাদেশকে এগিয়ে নিন। ১৯ তারিখের পর আপনার যা ইচ্ছা তা নিয়ে মন্তব্য করবেন। এখন যা হওয়ার তো হয়ে গেছে, কিন্তু এখন আমাদের দেশের সম্মানের প্রশ্ন। আমরা চাই না আমাদের দেশ পিছিয়ে পড়ুক। সম্প্রতি বিকিনি পরার কারণে সামাজিক মাধ্যমে ব্যাপক ট্রলের শিকার হয়েছিলেন মিথিলা। বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা জিতে সমালোচকদের মোক্ষম জবাব দিতে চান তিনি। মিথিলার কথায়, যারা আমার দেশকে নিয়ে হাসি তামাশা করে আমরা তাদেরকে উচিত জবাব দিতে চাই, দেখিয়ে দিতে চাই বাংলাদেশের পাওয়ার। আপনারা যদি পাশে না থাকতেন তাহলে বাংলাদেশ এত ভোট কখনোই পেত না। ফিলিপাইনের এখন আমাদের সাথে প্রতিযোগিতা করতে তাদেরকে ভোট কিনে ভোট দিতে হচ্ছে। এটাই হচ্ছে আমাদের জনগণের পাওয়ার। তাই শেষ দিকে এসে হেরে যাবেন না। এখন সবাই একটু বেশি বেশি করে ভোট দেন। মডেল তানজিয়া জামান মিথিলা বলিউডের রোহিঙ্গা সিনেমায় প্রধান নারী চরিত্রে অভিনয় করেন। সিনেমাটি পরিচালনা করেন বলিউডের নির্মাতা ও ফটোগ্রাফার হায়দার খান। এটি রোহিঙ্গা এবং হিন্দি দুই ভাষাতে নির্মিত হয়েছে। প্রযোজনা করছে লায়ন প্রোডাকশন। এতে তার বিপরীতে অভিনয় করেছেন মিস্টার ভুটান সাঙ্গে। শেষ করছি খেলার সংবাদ দিয়ে। বিপিএল এর প্রতিটি আসরে উপস্থিতি ছিল নিশ্চিত, পারফরম্যান্স ছিল ধারাবাহিক আর নেতৃত্ব ছিল প্রভাব। সেই তামিম ইকবালই এবার নিজেই সরে দাঁড়ালেন এমন এক আসর থেকে যেখানে তার নামটি ছিল টুর্নামেন্টের সমার্থক। সিদ্ধান্তটা এসেছে স্বাস্থ্য, প্রস্তুতি, দলগত অনিশ্চয়তা সবকিছুর এক অদৃশ্য জটে। রোববার ক্রিক বাসকে দেওয়া এক সাক্ষাৎকারে তামিম নিশ্চিত করেছেন আসন্ন বিপিএল এর প্লেয়ার ড্রাফট থেকে নাম প্রত্যাহারের অনুরোধ করেছেন তিনি। আগামী 23শে নভেম্বর নিলাম হওয়ার কথা থাকলেও তামিম আর থাকছেন না সেই তালিকায়। শাহরিয়ার নাফিসকে দেওয়া অনুরোধের পর তামিম বলেন, হ্যাঁ আমি বিপিএল খেলছি না, আমি অনুরোধ করেছি যেন আমার নাম ড্রাফট থেকে সরিয়ে দেয়া হয়। 2012 সালে বিপিএল এর জন্মলগ্ন থেকে পর্যন্ত প্রতিটি আসরে খেলেছেন তামিম। ব্যাট হাতে ধারাবাহিকতার পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজের নেতৃত্ব গুণও প্রমাণ করেছেন বারবার। শুধু তাই নয়, ফরচুন বরিশালের টানা 2 শিরোপা জয়ের পেছনে অন্যতম স্থপতি ছিলেন তিনি। এই টুর্নামেন্টের ইতিহাসে শীর্ষ পারফর্মারদের একজন তিনি। তবে এবার তার সরে দাঁড়ানোটা খুব অপ্রত্যাশিত নয়।
প্রথমত গত বছরের মার্চ 2024-এ হৃদরোগজনিত ঘটনায় মাঠ থেকে দূরে চলে যাওয়া তার ক্যারিয়ারকে নতুন রুটিনে বেঁধে দিয়েছে। এখনও তিনি পুরোপুরি ফিরে আসার জন্য পুনর্বাসন ও স্বাস্থ্য সুরক্ষাকে অগ্রাধিকার দিচ্ছেন। দ্বিতীয়ত তামিম যে বরিশালের হয়ে খেলে আসছিলেন সেই ফ্র্যাঞ্চাইজিটি এবার পিছিয়ে গেছে। স্বল্প প্রস্তুতির সময়সীমার কারণ দেখিয়ে তারা অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছেন, যা তামিমের অংশগ্রহণ নিয়ে দ্বিধা বাড়িয়েছে। এর বাইরে আরেকটি দিক রয়েছে ক্রিকেট প্রশাসনে নতুন করে যুক্ত হওয়ার আগ্রহ। বিসিবি নির্বাচনে অংশগ্রহণের উদ্যোগ নিয়ে পরে সরে দাঁড়িয়েছিলেন তিনি, কারণ হিসেবে উল্লেখ করেছিলেন সরকারি হস্তক্ষেপের অভিযোগ। ফলে বোঝা যায় তামিমের চিন্তাভাবনা এখন মাঠের বাইরে আরও বিস্তৃত। 36 বছরের তামিম কবে আবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন এ প্রশ্নের উত্তর এখনো পরিষ্কার নয়। তবে বিপিএল ছাড়ার সিদ্ধান্ত নিশ্চিতভাবেই একটি অধ্যায়ের ইতি টেনে দিল, যেটি দীর্ঘদিন তার নামে লেখা ছিল। বাংলাদেশ ক্রিকেটে যার ব্যাটিং ছিল অনুপ্রেরণা, সেই তামিম এখন সময় নিচ্ছে নিজেকে সাজাতে নতুনভাবে, হোক মাঠে, প্রশাসনে অথবা দুই জায়গাতেই। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। এই ছিল প্রজন্ম টেলিভিশনের প্রাইম নিউজ। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।